আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? ভালো, আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে অনিক, আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকই দেখে। হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। দোয়া করবেন আঙ্কেল। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। হ্যাঁ রকি সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তো মা। বাবা, হ্যাঁ। তুমি ওকে চিনো? ওকে ইনভাইট করছো তুমি? তুই কি ওকে চিনতি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। ওয়াইসি, এই সেই ছেলে? হ্যাঁ বাবা, একটা বস্তির মেয়ের জন্য আমার গায়ে থাপ্পড় মারে আর সেই দিনের জন্মদিনটা মাটি করে দেয়। আমি কত রাত সেই অপমানের কারণে ঘুমাতে পারিনি। রকি সাহেব, আমার মেয়ে আপনার মেয়ের জামাই সম্বন্ধে এসব কি বলছে? অনেক, উনি যা বলছেন তা কি সত্য? হ্যাঁ বাবা, যা বলছে সবই সত্য। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তবে মিস্টেকটা মিস নীলারই ছিল। চুপ করো বেয়াদব! একটা ফকিন্নি বস্তির মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো, আমাকে অপমান করছো। কিন্তু নীলা রকি সাহেবের মেয়ে। না বাবা, ওই মেয়ে বস্তিতে থাকে, ফকিন্নি। রকি সাহেব, আপনার মেয়েকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন যে কিনা বস্তিতে আরেকটা বউ নিয়ে থাকে। আঙ্কেল, ওটা আমার অতীত ছিল। আর তাছাড়া আপনার মেয়ে ওকে অপমান করেছে, এই জন্য আমি সেটা করেছি। বাবা, আমি এই অপমানে বদলা নিতে চাই। আমি সেই দিনের থাপ্পড়টা আজকে জবাব দিতে চাই। ঠিক আছে, তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে, ব্যাস। ওয়েট ওয়েট, প্লিজ দেখুন, অনেক তো বললো যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আজকে শুভক্ষণে এই কাজটা না করলে হয় না। অবশ্যই করব রকি সাহেব। আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে আপনার সাথে আমার যে বিজনেস ডিল ছিল সব বন্ধ করে দেব। নীলা, যা থাপ্পড় মার। হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না, অন্তত এটা আমি সহ্য করব না। বাবা, রকি সাহেব, আমি আবার বলছি, আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে কিন্তু আপনার সাথে আমার সব কাজ কর্ম আমি সব বন্ধ করে দেব, কথাটা মনে রাখবেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। স্বামী তাই না? আমি তোকে বিজনেস বিজনেসের জায়গায়, আর আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আর ইনভাইট করে এনে আমাদেরকে অপমান না করলেও পারতেন। বৃষ্টি, চলো। দেখুন, আমি তো আপনাকে বলেছিলাম যে ছোটখাটো বিষয় নিয়ে এই ঝামেলাটা না করলেই পারতেন, শুনেন নাই। আসি, আসসালামু আলাইকুম।
এত বড় একটা প্রোগ্রাম, আপনার আত্মীয় স্বজন, ইনভাইটেড গেস্ট সবার সামনে আপনার মেয়েকে থাপ্পড় মেরে চলে গেল। ও শুধু আপনার মেয়েকে থাপ্পড় মারেনি, আপনাকে চরমভাবে অপমান করেছে। ও ভাই দেবে, আমি রাতুল রাজ। রাতুল, আমি তোমার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছি। তুমি শালিমা গ্রুপ ইন্ডাস্ট্রিজে ভালোই কাজ করছো। আচ্ছা রাতুল, আমি যদি তোমাকে কাজ দিই, তুমি কি কাজ করবে? কোর্স অবশ্যই করব। তাহলে ওই ছোট লোকের বাচ্চাকে যেই কাজটা দিয়েছিলাম সেই কাজটা আমি তোমাকে দিতে চাই। কিন্তু ওরা তো এমনিতেই শালিমা গ্রুপের কাজ না পেয়ে অনেক চাপে আছে, এখন তো ওদের অনেক সমস্যা হবে। আমি চাই ওরা পথের ফকির হয়ে যাক। বাবা, আমিও চাই ওরা পথের ফকির হোক। বাবা প্লিজ। ইউর রাইট, ক্লেভার গার্ল, ও ঠিক বলেছে। তাহলে ডেল। ঠিক। সরি বাবা, আমি সেখানে নিজেকে সামলাতে পারিনি। কেন সরি বলছিস? তুই যে কাজটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। শোন মা, মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে সম্মানটা গুরুত্বপূর্ণ। বাবা, আমি ভাবছি উনি হয়তো আমাদের প্রজেক্টগুলো বন্ধ করার চেষ্টা করবে। পারবে না, অলরেডি 60% কাজ ডান। ওরা আমাদের প্রজেক্ট বন্ধ করতে পারবে না। স্যার, একটা খারাপ খবর আছে। কি খবর? আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। কেন, কি হয়েছে? স্যার স্যার যদি সত্যি সত্যি প্রজেক্ট বাতিল হয় তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। কেন বাতিল করেছে? কি লজিক দেখে বাতিল করেছে? সাইডে একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটাই তার কারণ হিসেবে উল্লেখ করা ছিল। তারা এটাও বলেছে আমাদের কাজের মান ভালো নেই, আর ইত্যাদি বেশ কিছু কারণ দেখিয়ে তারা প্রজেক্ট বাতিল করেছে। আমি জানতাম এমন কিছুই করবে। অনেক টেনশন করার কিছু নেই, দেখি আমি হ্যান্ডেল করব, টেনশন করো না। না, আমাদের ফকির হলে চলবে না, যেভাবে হোক আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু কি করবো বাবা, আমি তো ভাবতেই পারছি না। আপনি এতটা নড়বড়ে চুক্তি করেছেন, আমাদের পজিশন তো খুব ভালো ছিল, আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারতাম। হ্যাঁ, সেটাই আমার জীবনে চরম ভুল ছিল। আচ্ছা অনিক, বাবা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? না মানে আমি শুনলাম যে সালিমা বিল্ডার্স কিছু নতুন প্রজেক্ট ক্লায়েন্ট থেকে দেবে, তো তুমি ওখানে গিয়ে যদি প্রজেক্ট বের করে আনতে পারো তাহলে এই প্রজেক্টগুলো দেখিয়ে আমি ব্যাংক থেকে লোন নিতে পারবো। এই বিষয়টা অবশ্য আমি বৃষ্টি জানবে না, আমি বৃষ্টিকে বলবো না। কিন্তু বাবা, দেখো আমি জানি যে মেঘলা ওখানে জব করে, আমি না বৃষ্টিকে বললাম না, আমরা তিনজনের মধ্যে এই কথাটা গোপন থাকবে বাবা, এছাড়া আমি কোনো হয়ে দেখছি না। আর তাছাড়া আমাদের কোম্পানি এই কাজটা যদি না করে তাহলে ভীষণ বিপদের মধ্যে পড়ে যাবে। শালিমা বিল্ডার্স থেকে কি আমাদেরকে প্রজেক্ট দিবে? আর ওখানে তো মেঘলা আছে, ও নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা করবে। বাবা আমার বিশ্বাস যে মেঘলা তোমাকে দেখলে অন্তত কোনো ঝামেলাই করবে না। তুমি যদি মেঘলাকে বুঝিয়ে বলতে পারো, আই হোপ যে ও রাজি হবে। কিন্তু বাবা খবরদার গরম মাথায় বলা যাবে না, খুব ঠান্ডা ভাবে বলতে হবে। স্যার, উনি তো তার সন্তানকে অস্বীকার করেছে, এটা নিয়ে তাদের মধ্যে অনেকবার ঝামেলাও হয়েছে। এই মুহূর্তে এরকম একটা প্রস্তাব নিয়ে যাওয়া কি ঠিক হবে? দেখো সাবির, এছাড়া তো ওয়ে নাই। আমরা যদি কাজ না পাই তাহলে আমাদের কোম্পানি তো পথে বসে যাবে। বাবা আমার মনে হয় তোমার যাওয়া উচিত। ঠিক আছে বাবা, আমি যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক আমার একটু কাজ আছে, আমি গেলাম। যত তাড়াতাড়ি পারো তুমি এটা হ্যান্ডেল করো। হ্যাঁ
সাব্বির, চলো তাহলে আমরা যাই। ওকে স্যার। ভিতরে যাওয়া যাবে? ভিতরে যাওয়া যাবে না অনুমতি ছাড়া। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই, তুমি যে বলো অনেক এসেছে। ম্যাডাম মিটিং আছে, এখন দেখা করবেন না। আপনারা সবাই জানেন শালিমা বিল্ডার্স হয়েছে একটা নামকরা কোম্পানি, আর সেই নামকরা কোম্পানির সুনামটা ধরে রাখা কিন্তু আমাকেই দায়িত্ব। জি ম্যাম। তুমি যে বলো অনেক এসেছে তাহলেই হবে। আচ্ছা, দেখতেছি। রফিক সাহেব, জি বলুন। শালিমা বিল্ডার্সের প্রথম শর্তটা হচ্ছে কোয়ালিটি ফার্স্ট। অবশ্যই। আপনাকে অবশ্যই, শুধু আপনাকে না সবাইকে বলছি যে অবশ্যই আপনাকে ইট এবং সিমেন্ট বালুটা ভালো দিতে ম্যাডাম হবে। একজন লোক আসছে আপনার সাথে দেখা করতে। কি ব্যাপার, আপনি মিটিং মধ্যে চলে আসলেন? আপনি দেখতেছেন এখানে একটা মিটিং চলতেছে। স্যার ওনাকে বলছি, ওনার শুনতেছেন, ওনার নাসর বান্দা। যান, ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ, কি যেন বলছিলেন রমজান সাহেব? স্যার আপনার কথা বলছি, ম্যাডাম বলছে আপনাকে বের করে দিতে। তুমি আমার নাম বলেছো? জি। আমাকে বের করে দিতে বলেছে? ঠিক আছে, আমি কল দিচ্ছি। আচ্ছা, কল দিয়ে দেখ। এক্সকিউজ মি। হ্যালো। তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ না? কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। কি বলতেছো তুমি এসব? কি বলছি তুমি বুঝতে পারছো না? ও আচ্ছা, এখন আমি একদম ক্লিয়ার। তোমার গর্বের সন্তানের স্বীকৃতি দেইনি বলে তুমি এখন আমার সাথে এমন করতেছো। একটা কথা মনে রেখো, এই দিন কিন্তু দিন না, এই দিনকে নিয়ে যাবো আমি সেই দিনে, আর সেই দিন তোমার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? সরি। ম্যাডাম, ম্যাডাম আপনি মিটিং কন্টিনিউ করেন, আমি দেখছি। প্লিজ ক্যারি অন। ম্যাডাম, হ্যাঁ, ও হ্যাঁ, যেটা বলতেছিলাম আমরা তো, আমি চাই সালাম স্যার। সালাম স্যার। আপনাকে চলে যেতে বলা হয়েছে, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? আমি যার সাথে দেখা করতে এসেছি সে কোথায়? উনি আপনার সাথে দেখা করবেন না। দেখা করবে না মানে? ওর এখন অনেক অহংকার বেড়ে গেছে। সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিল সাহেব। মালিক? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। বৃষ্টি, অনেক ক্ষুধা পেয়েছে, চল একসাথে বসে খাবো, চল। মারে, তুই কান্না করছিস কেন? ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু ডাক্তার বলেছে আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। আরে কি বলছিস? ডাক্তার মিথ্যে কথা বলেছে। দেখ, আমি তোকে প্রয়োজনে নিজে বিদেশ নিয়ে যাব, ওখানে তোকে ডাক্তার দেখাবো। আমি অনেককে কি জবাব দেব বাবা বলো? অনেক আমার কাছে একটা শুধু সন্তানই চেয়েছে, এটা যদি আমি না দিতে পারি ও তো অনেক কষ্ট পাবে বলো। আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। মা, মারে, আমি তো তোকে বললাম আমি দেখবো। আর জানিস মা, আল্লাহ অনেক মহান, আল্লাহ নিশ্চয়ই তোকে এত কঠিন শাস্তি দেবে না। নামাজ পড়, মন থেকে আল্লাহর কাছে দোয়া চাপ, আল্লাহ আমাদের সব বিপদ থেকে রক্ষা করবে।
ফকিন্নির বাচ্চা এত বড় একটা কোম্পানির মালিক হয়ে গেল। কি দরকার ছিল এত দাম দেওয়ার লেগে সোনার নেকলেস কেনার? 10 লাখ টাকা দিয়া নেকলেস কেনার কোনো দরকার ছিল? আমি এত দাম দিয়ে কেন কিনেছি এটা আপনি বুঝুন। আরে ওই বস্তির ফকিন্নির লেগা একটা কম দামি জিনিস কিনা দিলে হইতো। খামাখা তুমি এতগুলো টাকা নষ্ট করলা বাবা। বাবা চাষি কিন্তু খারাপ বলেনি, ওরে একটা নকল কখনো দিয়ে দাও। আর এইটা আমার মেয়ের জন্য রেখে দাও, ও কিন্তু নকল বুঝবে না। আপনারা সামান্য এই 10 লাখ টাকার কথা ভাবতেছে, ওই রকম শত শত নেকলেস কিনতে পারে। ওই ফকিন্নির লেগে তুমি 10 লাখ টাকা দিয়া সোনার নেকলেস কিনছো। কই আমার মায়ের লেগে তো তুমি 10,000 টাকা দিয়ে একটা কিছু কিনে দাও নি বাবা। আপনাদের মেয়ের কথা বাদ দেন তো, শুনেন এখন শুধুমাত্র মেঘলার কথা ভাব। যে কোনো ভাবে হোক ওকে রাজি করাতে হবে, দরকার হলে ওর পায়ে ধরবেন। হ্যাঁ, আমি ও রাজি না হলে? রাজি না হলে এই বাড়ির থেকে আপনাদেরকে বের করে দেবে, তখন গিয়ে রাস্তায় থাকবে। কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো হয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্য আমরা আসছি। শোনো অনেক দাম, 10 লাখ টাকা দিয়ে কিনছি। তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো, এত দামি জিনিস কোনোদিন চোখে কি দেখছো? মানে আনছে যেহেতু, মানে ভালোবেসে আনছে তো জিনিসটা নিয়ে নাও। ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। আর এটা তোমাকে অনেক মানাবে, আমি অনেকগুলো দোকানে দেখে এটা নিয়ে এসেছি। সত্যি? আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি। আমার অনেক হাই হাই, আপনারা কি ভাবছেন আমার স্বর্ণের জিনিস দিবেন আর হাত করে ফালাইবেন? আপনি আমার স্বর্ণের জিনিস কিনা দিলে আমি আপনার বিয়া করতে রাজি হয়ে যাবো? এত সহজ? বৌমা এত দামি জিনিস আর তুমি এমনি ফেলাই দিলা? তুমি কেমন দামি জিনিস কোনোদিন চোখে দেখছো? আর তাছাড়া তোমার এত অহংকার। হ্যাঁ, আমার অহংকার বাড়ছে। আমার অহংকার বাড়ছে। আপনার কোনো অসুবিধা আছে তাতে? আপনার তো কোনো অসুবিধা নেই। কেন আইছেন এখানে? ভালোই কইতেছি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু বডিগার্ড দিয়া ঘাস ধাক্কা দিয়া বাড়ি করে দিন। বোমা, আমার কথাটা একটু শোনো। এই রাতু বাবা কিন্তু খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আমাকে অনেকের চাইতে ধরো 1000 গুণ ভালো ছেলে। তুমি যদি ওরে বিয়ে করো না, তুমি কিন্তু বেশ সুখে থাকবে। আর ধরো যে অনেক ওটা তোমাকে বেইমানি করছে, দ্বিতীয় বিয়া করে বউলে ফুর্তি করতেছে। তুমি রাতুলে বিয়ে করো, রাতু অনেক ভালো ছেলে, দেখবা তুমি রাজ রানীর মতো থাকবা। বুঝছি। কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বাঁকাইতে হয়। বডিগার্ড, ওনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। না 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 বোমা বোমা, তা করো না। শোনো না মা, রাতুল অনেক ভালো ছেলে, তুমি ওর বিয়ে করো, কিন্তু তুমি খুব ভালো থাকবা। বলতেছি রাতুল সাহেব, এসব কি সার্কাস শুরু করলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন যে আপনার সাথে আমাদের কোম্পানির একটা বিজনেস চলছে? এই আঙ্কেল আন্টি, সিকিউরিটি, ওদেরকে খাট ধাক্কা দেবে তো এখান থেকে। আচ্ছা যাইছি।
গঠন করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় মূলত অর্জন ব্যস্ত হয় 1939 শুরু হয় দ্বিতীয় বিশ্ববিদ্যালয় সভ্যতা কলঙ্কিত বিশ্ব শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশের প্রয়োজনীয় শক্তিশালী বাহিনী প্রেরণ করে। এই অধ্যায়ে আমি জাতিসংঘ মানুষের ভূমিকা সম্পর্কে জানব এবং জাতিসংঘের সৃষ্টি পটভূমি যুদ্ধ কখনো জাতিতে জাতিকে সম্পর্ক হতে পারে। যুদ্ধ ডেকে আনা ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানবজাতির জন্য অবর্ণীয় দুর্ভোগ ও অশান্তি। 20 শতকের ইতিহাসে পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ করেছে। গত শতকে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সংঘটিত হয়। মূলত জাতিগত দ্বন্দ্ব মধ্যস্থতাকারী শান্তিকামী জনতা যুদ্ধের ধ্বংসলীলা চুপ করে থাকেনি। এর পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ 1920 সালে 10 জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য লিগে সৃষ্টি হয়েছিল। কিন্তু লিগ অফ নেশনস সংগঠিত দুর্বলতা ও কারণে বিশ্ব শান্তি বিধানতা ব্যথা 1939 সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে। লক্ষ লক্ষ মানুষ নিহত আহত হয়, অনেকে গৃহ হারা হয় ও পঙ্গুত্ব বরণ করেন। প্রতি দেশে হারা তাদের কর্মকক্ষ যুব সম্প্রদায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহতা বিশ্ব বিবেককে ভীষণভাবে আলাদা ও আতঙ্কিত করে দিল। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল সহ তৎকালীন বিশ্ব নেতৃত্ববৃন্দ শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আরও একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এরপর 1942 সালে তেহরানে ও মস্কোতে সাময়িক বিশ্বের 4টি প্রধান শক্তির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিবৃন্দ সম্মিলিত জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1942 সালে 24 অক্টোবর অনুষ্ঠিত জাতিসংঘের আত্মপ্রকাশ করে। এই জন্য প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের স্বাধীনতা রাষ্ট্রসংঘের জাতিসংঘের সদস্য 50 সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়। বর্তমানে 1940 খ্রিস্টাব্দের সংখ্যা 1093, 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি অঙ্গ হচ্ছে
সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয় বা আদালত, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদ গঠিত। সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলে অবহিত করা যায়। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ। 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের প্রত্যেকে ভেটো প্রদান বা কোনো প্রস্তাব মকুশ করে দেওয়ার ক্ষমতা আছে। অস্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ 2 বছরের জন্য আঞ্চলিক ভিত্তিতে নির্বাচিত হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সাধন করা। স্বাধীনতা প্রাপ্ত নয় এর বিশেষ এলাকায় তত্ত্বাবধানের জন্য ওসি পরিষদ গঠিত। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের কাজ নেদারল্যান্ডের হেগ শহরের এক কার্যালয়ে অবস্থিত। আন্তর্জাতিক আদালতের 15 জন বিচারক দায়িত্ব পালন করেন। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। সেক্রেটারি জেনারেল বা মহাসচিব প্রধান নির্বাহী। আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের সদস্যপদ জাতিসংঘের চার্টার বা সনদের নিয়ম কানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শক্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমানে বিশ্বের 193টি দেশ জাতিসংঘের সদস্য। বাংলাদেশ 1974 থেকে 17 সেপ্টেম্বর জাতিসংঘের 137 অন্তর্ভুক্ত হয়। দক্ষিণ সুদান জাতিসংঘের 193তম সদস্য রাষ্ট্র। জাতিসংঘের উদ্দেশ্য জাতিসংঘ সনদে সুষ্ঠুভাবে বিশ্ব শান্তি ও সহযোগিতা প্রদানের লক্ষ্য। জাতিসংঘের উদ্দেশ্য লিপিবদ্ধ আছে উদ্দেশ্যমূলক শান্তি ভগ্ন হুমকি ও কার্যকলাপ দূর করা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চয় করা, সব মানুষের জন্য অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ গড়ে তোলা, আন্তর্জাতিক আইনের সাহায্য, আন্তর্জাতিক বিরোধী শক্তিপূর্ণ সাধারণত নিশ্চিত করা, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি ও তা সমুন্নত রাখা এবং উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা ও কার্যকলাপ। বাংলাদেশের জাতিসংঘের সকলটি অঙ্গ সংস্থার মিশন আছে। জাতিসংঘের 137তম সদস্য বাংলাদেশের সবসময় এর বিশেষ নজর পেয়ে থাকে। জাতিসংঘের সর্বটি অঙ্গ সংখ্যা শুরু থেকে বাংলাদেশের অর্থ সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে। এই বিশ্ব সংস্থাটি 4 জন মহাসচিব বাংলাদেশে এসেছে। জাতিসংঘ বাংলাদেশের অধিক অবদান কম হলে বাংলাদেশের সৈন্যরা বা প্রাণ উৎসর্গ করে শান্তি রক্ষা মিশন পরিচালনা কার্যকরী ভূমিকা রাখছে। বাংলাদেশের জাতিসংঘের সর্বোচ্চ শান্তি সেনা প্রেরণকারী দেশ। 1988 সালে ইরাক ও নামিবিয়া শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন শুরু করে। সারা জাতিসংঘের সদস্য লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1975 সাল থেকে সালে বাংলাদেশের জাতিসংঘের সাধারণত পরিষদের সভাপতি নির্বাচন হয়। 1979 সাল থেকে 80 এই সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের নির্বাচন ও তার এই ভূমিকা স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের অবস্থায় স্বাক্ষরবাহী।
1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের। 1986 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণত পরিষদের 41তম অধিবেশন সভাপতি করেন। তার এই সভাপতি নির্বাচন হওয়ার বিশ্ব দরবারে বাংলাদেশের বিশ্বের ভূমিকা কমায় স্মরণ করিয়ে দেয়। বিবাদের শক্তিপূর্ণ সীমাংশ জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ করে বাংলাদেশের ভারতের সঙ্গে পাঙ্গা পরিবন্টন বিষয়ে দীর্ঘকালের সমস্যা নিরসন এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির সুস্থ সমাধানের অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের জাতিসংঘের নিম্নোক্ত অঙ্গ সংস্থাগুলো কাজ করছে: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি, বাংলাদেশের আর্থিক ও সামাজিক তথা অর্থাৎ সামাজিক অবস্থায় উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিশু মৃত্যু হার, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, দরিদ্র হার এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বর্তমানে টেকসই উন্নয়নের সুদূরকে লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্য কাজ করছে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ দেশের সুবিধা অঞ্চল শিশুদের ভালো অধিকার আদায়ের লক্ষ্য বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা বাংলাদেশ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়ন লক্ষ্য সংস্থাটি কাজ করছে। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বা এফএও বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO স্বাস্থ্যক্ষেত্রে বিশ্ব সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের হাই কমিশনের কার্যালয় বা UNHCR বাংলাদেশের মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করছে। বিশ্বের শরণার্থী পালনে অবদান রয়েছে। তাছাড়া বাংলাদেশের বাহিনী জনগোষ্ঠীর অবসরণ সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রেখেছে। জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম বাংলাদেশের নারীদের উন্নয়নে এই সংস্থাটি বিভিন্ন ধরনের কার্যসূচি পালন করেছে। নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ের ভূমিকা রেখেছে এবং অর্থনৈতিক কার্যক্রমের সাথে তাদের সংশ্লিষ্ট করেছে। নারীদের নিরাপত্তা, শ্রম, অভিবাস সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে যাচ্ছে। জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম অবলিত সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের কার্যগুলি খুবই প্রশংসনীয়।